মামলার আসামির জামিন হওয়ার পর কি করতে হবে? হ্যালো ভিউয়ার্স, আমি অ্যাডভোকেট মাহমুদুন নবী। মামলার আসামির জামিন হওয়ার পর তাকে কিছু নিয়মকানুন মানতে হবে। যদি সেই নিয়মকানুনগুলি না মানে তার জামিনটা তার বাতিল হয়ে যাব। তার নামে ওয়ারেন্ট হব, পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করব, এমনকি তার আবার সাজা হইতে পারে। তো এখন আপনাকে এমন 5টা উল্লেখযোগ্য নিয়মের কথা বলুন যেগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। প্রথমে হলো 1 নাম্বার, মনে করুন আপনি একটা মামলার আসামি, হয় সেই মামলাটা চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, অপহরণ, বিশ্বাসভঙ্গ বা প্রতারণা ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ যে কোনো একটা মামলা হোক, আপনি সেই মামলার আসামি। তো ওই মামলা আপনার সাথে কোর্টে গেছেন, আজকে জামিন নেবেন। তো আপনি কোর্টে দাঁড়ালেন, আপনার পক্ষে আইনজীবী হিয়ারিং করলো, হিয়ারিং করে বললো যে এই ঘটনা আপনার জড়িত না, এই ঘটনা আপনি ছিলেন না, এই ঘটনার সম্বন্ধে আপনি জানেন না, ইত্যাদি ইত্যাদি বিষয়ে আপনার উকিল সাহেব কোর্টে হিয়ারিং করলো। তো কোর্টে কথাগুলো বিশ্বাস করলো, বিশ্বাস করে কী করলো, আপনাকে একটা অস্থায়ী জামিন দিল। অস্থায়ী জামিন মানে কি? একটা সংক্ষিপ্ত জামিন, একটা নির্দিষ্ট দিনের জন্য জামিন দিল। মনে করেন আপনাকে 30 দিনে জামিন দিল, তার মানে 30 দিন পর আপনাকে আবার কোর্টে আসতে হইব, আইসা জামিন চাইতে হইব। আর সেই 30 দিনের আজকে হইল শেষ দিন, আপনাকে আজকে কোর্টে গিয়ে দাঁড়াইতে হইব। তো দেখা গেল আপনার গুরুতর অসুস্থ হয়ে পড়লেন, বা কোনো গুরুতর কাজে আপনি আটকা পড়ে গেলেন, বা আপনি অতি বৃদ্ধ মানুষ, আপনি কোর্টে আসতে পারতেছেন না, বা আপনার মোবাইল হারায় গেছে, বা আপনি উকিলের সাথে যোগাযোগ করতে পারলেন না, ইত্যাদি ইত্যাদি কারণে আপনি কোর্টে আসতে পারলেন না, এমনকি আপনি আপনার উকিলের সাথে যোগাযোগ করতে পারলেন না। আর এই কারণে আপনার উকিলও আজকে কোর্টে গিয়া কোনো পদক্ষেপ নিতে পারলো না, আপনার পক্ষে কোনো সময়ের দরখাস্ত দিতে পারলো না। তখন কী হইব? তখন কোর্ট আপনাকে ডাকবো, আপনার মামলা ডাকবো, কিন্তু আপনি নাই, আপনার উকিল সাহেবও নাই। তখন কী হইব? তখন কোর্ট আপনার পূর্বের জামিনটা বাতিল করে আপনার নামে গ্রেপ্তার আদেশ দিব, আর সেই গ্রেপ্তার আদেশে চলে যাব থানায়। তখন থানার থেকে পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে যাব। সুতরাং অস্থায়ী জামিন হওয়ার পর যদি কোনো কারণে আপনি কোর্টে না আসতে পারেন, আপনার উকিলকে আপনি অবশ্যই সে কারণটা উল্লেখ করে তাকে অবহিত করবেন। এবার আসি 2 নাম্বার, জামিনের সময় অঙ্গীকার করা। যেমন ধরুন আপনি একটা মামলার আসামি, আপনি আজকে কোর্টে দাঁড়ায় জামিন চাইবেন। তো যখন জামিন চাইতেছে আপনার পক্ষ হইয়া আপনার উকিল সাহেব, তখন উকিল সাহেব কী বললো যে স্যার, আমি এই মামলার বিষয় নিয়ে বাদীর সাথে আপোষ করবো, বাদীর সাথে মিছিল হয়ে যাবো, বাদীর টাকা পরিশোধ করে দেবো, এটা আপনি বললেন। তো কোর্ট আপনার কথা বিশ্বাস করলো, বিশ্বাস করে আপনাকে কোর্ট একটা অস্থায়ী জামিন দিল, একটা সংক্ষিপ্ত জামিন দিল, অর্থাৎ ধরেন 30 দিনে জামিন দিল। তার মানে 30 দিন পরে আপনি এই মামলা বিষয় নিয়ে বাদীর সাথে আপোষ করছেন কিনা সেটা কোর্টকে জানাতে দেব। তো সেই 30 দিনের আজকে হলো শেষ দিন। তা আপনি কি করলেন? আপনি কোনো কারণে কোর্টে গেলেন না, বাদীর সাথে আপোষ করলেন না, বাদীর পাওনা টাকা দিলেন না, উকিল সাহেবকে ফোন করলেন না। তখন কী হইব? তখন আপনার মামলা ডাক পড়ব, আপনার ডাক পড়ব, আপনার উকিল সাহেবের ডাক হইব, কেউ নাই। তখন কী হইব? যেহেতু আপনি আগে অঙ্গীকার করছিলেন, আপনি সেই অঙ্গীকারটা আজকাল রক্ষা করতে পারলেন না। আর কোর্ট কী করব? এই অঙ্গীকার রক্ষা না করার কারণে আপনার জামিনটা কোর্ট বাতিল করে আপনার নামে ওয়ারেন্ট দিব, আর সেই ওয়ারেন্ট চলে যাব থানায়। এবার আসি 3 নাম্বার, বাদী এবং সাক্ষীকে হুমকি দুমকি দেওয়া যাব না। তো আমরা তো জানি একজন আসামি যখন জামিন পায় তখন তো সে স্বাধীনতা ভোগ করে, সে উন্মুক্তভাবে চলাফেরা করে, সে সবার সাথে কথাবার্তা বলে, এখানে ওখানে ঘুরে বেড়ায়, তার ভিতরে কোনো টেনশন নাই। আর এই সুযোগে সে কী করে? সে মামলা বাদীকে বা সাক্ষীকে হুমকি দুমকি দেয়, হুমকি দুমকি দিয়া বলে এই মামলা তুইলা ফেলাইবা, এই মামলা চালাইবা না, তোমরা এই মামলা সাক্ষী দিবা না, সাক্ষী দিলে তোমার খবর আছে, এই ধরনের কথাবার্তা বলে। তখন মামলা বাদী বা সাক্ষী কী করবো? তখন মামলার বাদী বা সাক্ষী থানায় গিয়ে একটা জিডি করবো। আর যেদিন আপনার মামলার তারিখ, সেদিন কিন্তু সে জিডিটা বাদী করে গিয়া দাখিল করব, আর সেটা তারা প্রমাণ করতে চেষ্টা করব। যদি প্রমাণ করতে পারে যে আপনি তাদেরকে হুমকি দিচ্ছেন, তখন বিজ্ঞ আদালত আপনার জামিনটা বাতিল করে দিব এবং আপনাকে গ্রেপ্তারের আদেশ দিব। তারপর 4 নাম্বার, নিয়মিত হাজিরা দেওয়া।
তো আমরা তো জানি একটা মামলা আস্তে আস্তে আগায় যায়, প্রথমে অস্থায়ী জামিন, তারপর স্থায়ী জামিন, তারপর চার্জ গঠন, সাক্ষী জেরা, এইভাবে কিন্তু মামলা আস্তে আস্তে আগায় যায়। এই জন্য বিজ্ঞ কোর্ট কী করে, প্রতি তারিখে একটা স্টেপ দেয় আর একটা আপনার হাজিরা তারিখ দেয়। সুতরাং মামলার যে পরবর্তী তারিখগুলি পড়ব, সেই প্রত্যেকটা তারিখে কিন্তু আপনাকে কোর্টে হাজির থাকতে হইব। যদি কোনো কারণে আপনি 1 তারিখ বা 2 তারিখ হাজির না থাকেন, আর আপনার উকিল সাহেব যদি এই বিষয়ে কোর্টকে অবহিত না করে, কোর্টকে সময়ের দরখাস্ত না দেয়, তাহলে আপনার আগের জামিন বাদ, আপনার ওয়ারেন্ট হয়ে যাবে, আপনাকে পুলিশ গ্রেফতারের চেষ্টা করবো। এই জন্য আপনি কী করবেন, যদি কোনো কারণ না আসেন, তখন আপনার আইনজীবীকে সেই বিষয়টা অবহিত করবেন, আর আপনার আইনজীবী কোর্টের দ্বারা আপনার জন্য সময় চাইব। তারপর 5 নাম্বার, আলামত নষ্ট না করা। যেমন ধরেন মামলাটা ছিল বাড়িঘরে ভাঙচুর, তো যখন বাড়িঘর ভাঙচুর হয়েছে, তখন সেখানে কাজ ভাঙ্গা বা বাড়িঘর ভাঙ্গা এসব পড়ে দিচ্ছে, এগুলো পুলিশ সব এগুলি সিজ করছে। তা আপনি কী করলেন, জামিন পাওয়ার পরে ওই বাইক গেলেন, ওই যে বাড়িটা মারপিট হয়েছে, ভাঙ্গাচুরা হয়েছে, ওই বাইক গেলেন, গিয়া করলেন কি, আলামতগুলো নষ্ট করে ফেলেন, সরাই দিলেন, এক জায়গা তার জায়গা লয়ে গেলেন, এগুলি পড়া লাইলেন, এগুলি আগুন ধ্বংস করে দিলেন। এটা করা যাবে না। যদি এরকম হয়ে যায়, আর যদি আপনি ধরা পড়ে যান যে আপনি আলামত নষ্ট করছেন, তাহলে আপনার জামিন বাতিল, আপনার ওয়ারেন্ট হয়ে যাবে, এমনকি আপনার সাজা হয়ে যেতে পারে। তো এতক্ষণ আলোচনা থেকে আমরা বুঝলাম জামিন হওয়ার পর আপনাকে কিছু নিয়মকানুন মানতে হবে, আর তার থেকে উল্লেখযোগ্য 5টা কারণ আপনাকে অবহিত করলাম। তো এই ছিল আমাদের আজকের বিষয়। তো এই ছিল আজকে আমাদের প্রশ্ন উত্তর পর্ব। এই সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনি আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি তার উত্তর দিতে চেষ্টা করব। আজ এই পর্যন্তই।